অনেক দিন পর, একেবারে অনেক দিন পর এই যে ৭১ টেলিভিশনের একটা খবর আমার খুবই মনঃপূত হয়েছে এবং একেবারে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা যথার্থ খবর। কারণ ৭১ টেলিভিশন তো অলরেডি তাদের নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছে। এরা যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু বস্তুনিষ্ঠ খবর প্রচার করত। পরবর্তীতে কেন জানি এদের যে মানদণ্ড নামতে নামতে এখন শূন্যের কোঠায়। অবশ্য বাংলাদেশে নিরপেক্ষ খবর প্রচার করা আসলেই অসম্ভব। ৭১ টেলিভিশনকেই বা দোষ দিয়ে লাভটা কি? যে বা যারাই ক্ষমতায় থাকে তারা তো স্বৈরাচারী হয়ে যায়, সুতরাং তাদের মনস্তুষ্টি করেই কিন্তু খবর প্রচার করতে হয়। কিন্তু একই সঙ্গে আবার এটাও দেখতে হয় যে দেশের মানুষের রুচি কী। এখন দেশের মানুষ যদি ধর্মোন্মাদ হয় তাহলেও কিন্তু বস্তুনিষ্ঠ খবর প্রচার করা অনেক ক্ষেত্রে কঠিন হয়। এখন এই সমস্ত চ্যানেল এরা তো প্রকৃতপক্ষে ব্যবসা বাণিজ্য করার জন্যই তো চ্যানেল খুলছে, তাই না? তো তাহলে তাদের মার্কেটে জনপ্রিয়তা ধরে রাখতে হবে। সেক্ষেত্রে বস্তুনিষ্ঠ খবর প্রচার করে যদি ব্যবসায় লস খায়, ডাব্বা মারে, তাহলে দরকারটা কি? ধর্মোন্মাদ জনগোষ্ঠীর মনোরঞ্জনার্থে খবর প্রচার করলেও তো হয়। এবং এইটা আমরা দেখি বিশেষ করে ওই যে ইসরায়েল সম্পর্কিত, আমেরিকা সম্পর্কিত যখন কোনো খবর টবর তারা পরিবেশন করে। তো যাই হোক, আসল যে বিষয়টা অর্থাৎ যে খবরটা আমার খুবই মনোযোগ আকর্ষণ করলো এবং আমাকে অবশ্যই সন্তুষ্ট করলো সেটা হলো কি, আপনারা দেখতেও পাচ্ছেন, পাকিস্তানকে হুমকি, পারমাণবিক বোমা ভয় পায় না তালেবান। এইটা আমিও কিন্তু এই ধরনের একটা খবরের অপেক্ষায় ছিলাম। কারণ এই যে হঠাৎ করে এই যে পাকিস্তান কী করেছে, তার বিমান বাহিনী দিয়ে এই আফগানিস্তানের মধ্যে ঢুকে সেখানে টিটিপি অর্থাৎ তেহরিকি তালেবান অফ পাকিস্তান তাদের কিছু লোকজনকে হত্যা করার পর, এবং তাদেরকে কিন্তু বলছিল কি সন্ত্রাসী। খেয়াল করতে হবে, এই পয়েন্টটা কিন্তু অলওয়েজ আমাকে বলতেই হয়। কারণ আমরা তো জানি যে তালেবান মানে খাঁটি মুসলমান। বাংলাদেশের সমস্ত মুমিন মুসলমান এবং হুজুররা কিন্তু এক বাক্যে সেটা স্বীকার করে, অথচ পাকিস্তান তাদেরকে বলছে তারা নাকি সন্ত্রাসী। চিন্তা করে দেখছেন তো, তালেবানরা যদি সন্ত্রাসী হয় তাহলে পাকিস্তানের এই মুমিন মুসলমানরা কি বলেন? পাকিস্তানের মুমিন মুসলমানরা কি তাহলে মুমিন মুসলমান হয়? কারণ তালেবানরা যদি মুসলমান হয়, খাঁটি মুসলমান হয়, তাদেরকে কারা হত্যা করতে পারে? একমাত্র কাফির মুনাফিক। তাহলে অন্তত বাংলাদেশের মুমিন মুসলমানের সংজ্ঞা অনুযায়ী পাকিস্তানের মুমিন মুসলমানরা যে কোনোভাবেই বাংলাদেশের মুসলমানদের ভাই হতে পারে না, তারা যে আসলে কাফির মুনাফিক, সেটা তাদের কর্মকাণ্ড দিয়ে কিন্তু তারা প্রমাণ করছে। এটা আমাকে কিন্তু প্রমাণ করতে হচ্ছে না। তো যাই হোক, সেই ঘটনার পরে তো আমরা জানি যে তালেবানরা একেবারে দল বেঁধে প্রায় 15,000-এর মতো সৈন্য নিয়ে তারা কিন্তু ওই যে পাকিস্তান সীমান্তে এসে আক্রমণ করে 19 জন পাকিস্তানি সৈন্যকে কিন্তু একেবারে বেহেশতে পাঠিয়ে দিয়েছে। সম্ভবত তারা এখন অলরেডি 72 হুর নিয়ে মাস্তিতে আছে নাকি? না, তা হবে কেন? পাকিস্তানি সেনারা তো মানে কাফির মুনাফিক হয়ে গেল, তাই না? তাহলে তারা তো বেহেশতে যাবে না। দৌড়, আমি কি বলি আসলে যে তালেবান যারা মারা গেছে তারা বেহেশতে গেছে, হ্যাঁ, কিন্তু পাকিস্তানি সেনারা যারা মারা গেছে তারা তো শহীদ না, তারা তো কাফির মুনাফিক ওই যে তালেবানদের সংজ্ঞা অনুযায়ী, তাই না? তো এরপরের ঘটনা তো আমরা দেখছি। এখন ওখানে নাকি কয়েকটা চৌকি, সেনা চৌকিও নাকি দখল করে ফেলছে তালেবানরা। চিন্তা করে দেখেন, যে পাকিস্তান বাংলাদেশের কাছে এসে নানা রকম বুদ্ধি পরামর্শ দিচ্ছে এবং যে খবরটা মার্কেটে চাউর হয়ে গেছে, তারা নাকি বাংলাদেশে এসে বাংলাদেশের সেনাবাহিনীকে নাকি প্রশিক্ষণ দিবে। চিন্তা করেন, অথচ তারা কিন্তু এই যে তালেবানদের কাছেই নাস্তানাবুদ। তাহলে এদের প্রশিক্ষণ আপনারা বুঝতে পারছেন? এদের প্রশিক্ষণ আসলে বুঝতে পারছেন? আসলে ঘটনা সেটাও না, প্রশিক্ষণ হয়তো ঠিকই আছে। এখানে বিষয়টা হচ্ছে যুদ্ধের স্পিরিট বা দেশপ্রেম। তো পাকিস্তানের সেনাবাহিনী তো ভয়ঙ্কর রকমভাবে করাপ্ট। আমরা জানি যে দুনিয়াতে সবচেয়ে বেশি করাপ্ট হলো পাকিস্তানের সেনাবাহিনী। আর যদি কোনো সেনাবাহিনী একবার করাপ্ট হয়ে যায়, দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তখন সে কিন্তু যুদ্ধ করার নৈতিকতা কিন্তু তার থাকে না। কেন থাকে না বুঝেন? কারণ দুর্নীতির মাধ্যমে যদি ধন সম্পদ মনে করেন যে কালেকশন করা যদি হয়, অতঃপর সে তো ধন সম্পদ নিয়ে মজা ফুর্তি করার ধান্দাতেই থাকবে। সে কি যুদ্ধ করতে গিয়ে জানবাজি লড়াই করবে নাকি? জীবন খোয়ানোর ধান্দা করবে নাকি? না, তা তো করবে না।
এবং ফলাফল হাতে নাতে তালেবানরা কিন্তু তাদের সেনা চৌকি কয়েকটা নাকি দখল করে ফেলছে, এটা খবরে আমরা দেখলাম। এখন বাস্তবে কি আমরা তো আর জানি না। বাট এখন তো দুই দেশ মনে হচ্ছে যে একটা সর্বাত্মক যুদ্ধের একটা প্রস্তুতি নিয়ে আছে, এই ধরনেরই খবর টবর আমরা পাচ্ছি। এখানে কিন্তু খেয়াল করতে হবে যে তালেবানরা যুদ্ধ করছে কিন্তু বস্তুত ইসলাম রক্ষার স্বার্থে, অর্থাৎ পাকিস্তানি যে সেনা তাদেরকে তো তারা কাফির মুনাফিক গণ্য করে, তাই না? এখন এই কাফির মুনাফিকেরা খাঁটি মুমিন মুসলমান তালেবানের উপর আক্রমণ করেছে, তাহলে এখানে আল্লাহ এবং নবীর নির্দেশ কি? সর্বাত্মক শক্তি দিয়ে কাফির মুনাফিকদের কী করতে হবে? প্রতিহত করতে হবে, তাই না? এখানে তো জীবনের মায়া করা যাবে না, যুদ্ধ করবে এরা আল্লাহর রাস্তায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। এই তালেবানদের তো পার্থিব দুনিয়া কোনো কিছু চাওয়া পাওয়ার নাই রে ভাই, এরা তো দুনিয়াতে কিছু চায়ও না, এরা তো মনে করে দুনিয়া দুই দিনের, সরাইখানার মতো, আসল জগৎ পরের জগৎ। এবং প্রত্যেকটা তালেবানের কিন্তু স্বপ্ন যে তারা কি হবে? শহীদই মৃত্যুবরণ করবে। তাহলে একেবারে বিনা বিচারে ডাইরেক্ট জান্নাত, অর্থাৎ ডাইরেক্ট টিকেট টু জান্নাত, রাইট? হোয়ার 72 ভার্জিনস পার হেড ওয়েটিং ফর দেম। প্রত্যেকটা তালেবানের লক্ষ্য কিন্তু শহীদই মৃত্যুবরণ করা। সুতরাং পাকিস্তান এই আফগানিস্তানের মধ্যে আক্রমণ করে সেই ধরনের একটা সুযোগ করে দিয়েছে। এখন তালেবানরা কিন্তু এই কাফির মুনাফিক অর্থাৎ পাকিস্তানিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। আর জিহাদ যখন ঘোষণা করবে তখন এদেরকে তো ভাই পারমাণবিক বোমার ভয় দেখিয়ে তো কোনো লাভ নাই। এ পাকিস্তানিরা আসলে মূর্খ, তা না হলে এরা কিসের এই পারমাণবিক বোমার ভয় দেখাচ্ছে? ওই গোটা আফগানিস্তানের তালেবানরা তারা তো অপেক্ষাতেই আছে যে পাকিস্তান যদি একটা পারমাণবিক বোমা মারে, একটা বা দুইটা, তাহলে ওরা সবাই মারা যাবে এবং তাহলে ওরা সবাই শহীদ হয়ে যাবে এবং তাহলে ওরা সবাই বেহেশতে চলে যাবে। আরে ভাই, ওরা তো এইটার জন্য অপেক্ষা করছে, ওরা তো এইটাকে আলিঙ্গন করার জন্য রেডি। এই জন্যই তো বলছে যে পাকিস্তানের হুমকি, পারমাণবিক বোমার ভয় পায় না তালেবান। এখন পাকিস্তান কি হুমকি দিয়েছে নাকি কে জানে? যদি দিয়ে থাকে তাহলে মানে এই সমস্ত হুমকি দিয়ে কি তালেবানকে ভয় দেখানো যায় নাকি? মানে কতটা মূর্খ এই পাকিস্তানের এই সেনারা। বললাম না যে যদি করাপ্ট কোনো পাবলিক হয়, যেমন পাকিস্তানি যে সেনা, এরা তো ভয়ঙ্কর করাপ্ট, এদের তো কমন সেন্স একটু কম, এই জন্যই কিন্তু এরা মনে হয় তালেবানদেরকে কি পারমাণবিক বোমার ভয় দেখিয়েছে নাকি। কিন্তু যদি সেটাও করে থাকে সেটাও তো অন্যায়। আরে তালেবানদের কোনো বিমানই নাই, আর থাকলেও চালাতে পারে না, হেলিকপ্টারও নাই, থাকলেও চালাতে পারে না। বড় জোর পদাতিক বাহিনী আছে, কিছু হয়তো সাজোয়া যান আছে, হয়তো অল্প কিছু সংখ্যক ট্যাঙ্ক থাকতে পারে, আর আছে RPG আর ওই অ্যাসল্ট AK-47 রাইফেল, আর আমেরিকার ফেলে যাওয়া হয়তো M16 জাতীয় রাইফেল টাইফেল থাকতে পারে, এর বেশি তো কিছু নেই। তো তাদের দমন করার জন্য পাকিস্তানকে এখন পারমাণবিক বোমা মারার ভয় দেখাতে হয়। চিন্তা করে দেখছেন কতটা মানে দেউলিয়া এই পাকিস্তান। আর বাংলাদেশ সেই পাকিস্তানিদের সাথে এখন কি করতে যাচ্ছে? দোস্তালি করতে যাচ্ছে, তাই না? এখন আমি বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে জিজ্ঞেস করছি, আপনারা তো তালেবানদেরকে খাঁটি মুসলমান মনে করেন, এখন এই পাকিস্তান তাদেরকে মনে করে কি সন্ত্রাসী। তাহলে আপনাদের ভাষ্য অনুযায়ী পাকিস্তানের এই লোকজন এরা কিন্তু আর মুসলমান নাই, এরা হয়ে গেছে কিন্তু কাফির মুনাফিক। এখন আপনারা এখনও যে বাংলাদেশের মুমিন মুসলমান, আপনারা পাকিস্তানিদেরকে ওই যে বলেন মুসলিম ভাই, তো এটা কোন ধরনের কথা ভাই? আপনাদের তালেবানদের সংজ্ঞা অনুযায়ী তারা তো কাফির মুনাফিক, আপনারা তাদেরকে কিভাবে ভাই বলতে পারেন? আর যদি বলেন তাহলে সূরা ওই যে আল মাইদার যে 51 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছে না, হে মুমিনগণ, তোমরা মুমিনদের ত্যাগ করে কাফেরদের সাথে বন্ধুত্ব করো না, তোমাদের মধ্যে যারা নাকি কাফেরদের সাথে বন্ধুত্ব করবে তারা কাফের হয়ে যাবে। তাহলে তো ভাই বাংলাদেশের অধিকাংশ লোকজন কিন্তু অলরেডি কাফের হয়ে গেছে, কারণ এরা তো পাকিস্তানি এই কাফিরদের মুনাফিকদেরকে কিন্তু বন্ধু হিসাবে গ্রহণ করছে, তাই না? এবং পরিশেষে যেটা বলতে চাই, এই ভয়ঙ্কর রকম করাপ্ট এই পাকিস্তানি সেনাবাহিনী বা পাকিস্তানিদের কাছ থেকে বাংলাদেশ আসলে কী লাভ করতে পারে, এটা তো আমার মাথায় একেবারেই ঢুকছে না। জবে থেকে পাকিস্তানের সাথে দেখলাম যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস গলাগলি করলো ওই যে শাহবাজ শরীফের সাথে, তখনই আমি প্রমাদ গুনলাম যে এইবার দেশের 12টা না বেজে ছাড়বে না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের রাজনৈতিক জ্ঞানগম্যি বলে কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না।
যদি থাকতো তাহলে এত খাই খাতের তো দরকার নেই, তার সাথে শত্রুতারও দরকার নাই। আমার বক্তব্য হলো যে পাকিস্তানের সাথে শত্রুতা তৈরি করার দরকার নেই, বাট এত গলায় গলায় ফিরিতে তোরও দরকার নেই। আরে ভাই, পাকিস্তানিরা এমন একটা জাত যারা হাতে ছুরি নিয়ে মানুষের গলায় মানে আলিঙ্গন করে এবং সুযোগ বুঝেই পিঠে ছুরিটা মেরে দেয়। এবং ঠিক সেই কারণে আমরা দেখি যে এই তালেবান এই কিছুদিন আগে পর্যন্ত পাকিস্তানের দোস্ত ছিল, মানে জানেই দোস্ত, তাই না? অথচ আজকে সেই তালেবানরা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আর এই তালেবানরা কি করছে? তারা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, খেয়াল করছেন? এবং এই পশ্চিমা দুনিয়াতে আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, পাকিস্তানি বলতেই তারা মনে করে এরা ঠগ, প্রতারক, বাটপাড়, ধান্দাবাজ, চোর, স্যাঁচোর, মানে হেন আকাম কুকাম নাই, হেন কোনো ক্রাইম নাই যার সাথে এই পশ্চিমা দেশগুলোতে পাকিস্তানিরা জড়িত না। এই জন্য এই পাকিস্তানিদেরকে এখন এই পশ্চিমা দেশগুলোতে প্রচণ্ড ঘৃণা করে। এবং ঠিক সেই কারণে এখন কিন্তু পাকিস্তানে এই পশ্চিমা দেশগুলো কিন্তু পাকিস্তানের লোকদেরকে তেমন আর ভিসা টিসা দেয় না, বুঝছেন? আগে যখন পাকিস্তানিদের এই দুর্নামগুলো ছিল না, তখন অনেকে হয়তো ভিসা টিসা নিয়ে চলে আসছে ওই পর্যন্ত। এখন নতুন করে কিন্তু ভিসা পায় না। এবং দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশিদের কপালেও কিন্তু একই ঠাডা পড়ে গেছে। এখন কিন্তু ওই বাংলাদেশিরাও কিন্তু উন্নত দেশগুলোতে খুব কম ভিসা পায়। আপনার আজকে থেকে 6 মাস 1 বছর আগেকার কথা চিন্তা করেন, তখন মানুষজন যেভাবে ইউরোপীয় ইউনিয়ন অথবা আমেরিকা, কানাডার ভিসা পাইতো, অস্ট্রেলিয়ার ভিসা পাইতো, এখন কিন্তু সেইভাবে আর ভিসা পাচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে পশ্চিমা দুনিয়াতেও ওই বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু অনেকটা পাকিস্তানের মতো হয়ে গেছে। এখন পশ্চিমী দুনিয়াগুলো তারা জানে যে বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকম মৌলবাদী, সন্ত্রাসী আদর্শায়িত, এবং তার একটা উজ্জ্বল নমুনা হচ্ছে ওই যে সাম্প্রতিককালে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অন্যায় অত্যাচার যে করলো এই যে মুমিন মুসলমানরা, সেটা বাংলাদেশ সরকার অস্বীকার গেল। বাট পশ্চিমা দুনিয়া তো এগুলো ঠিকই জানে ঘটনা কি, তাই না? এবং সর্বশেষ হলো এই পাকিস্তানের সাথে এই বাংলাদেশের দরম মহরম। এবং বিস্ময়ের ব্যাপার কি জানেন? পশ্চিমা দেশগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আগে থাকতে চিনত এবং তাকে অনেক সম্মান সমীহ শ্রদ্ধা করত। কিন্তু এই লোকটার যে এত কাণ্ডজ্ঞান কম, সেটা কিন্তু এরা কল্পনাও করে নাই। কখন এটা বুঝলো? যখন এই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে এত গলাগলি খাতির ফিরিত শুরু করলো না, তখনই পশ্চিমার দেশগুলো বুঝে গেছে এ লোকের তো আসলে কমন সেন্স খুবই কম। আমার ধারণা বিষয়টা এরকমই। এবং ঠিক সেই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু পৃথিবীতে অন্য কোনো জায়গায় আর শেল্টার আছে কিনা আমি জানি না, এবং সেটা হয়তো সে বুঝে গেছে কিনা তাও জানি না। যে কারণেই বস্তুত এই বাংলাদেশে সে ক্ষমতায় থাকার জন্যে মানে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছে। কারণ সে চিন্তা করছে বয়স যেহেতু এখন 85-86, তাই আর কতদিনই বাঁচবে। এই ক্ষমতায় থাকতে থাকতে যদি মারাটা যায় তাহলে তার অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নেওয়ার দরকার নেই। কারণ এটা 100% নিশ্চিত এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নির্বাচন হয়ে যাওয়ার পরে যারাই ক্ষমতা আসুক না কেন, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু থাকতে পারবেন অন্তত শান্তিতে তো মোটেই না। আমরা অতীতে যত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা সেনাবাহিনী প্রধান ইত্যাদিদেরকে দেখেছি, তারা কিন্তু কেউই অবশেষে বাংলাদেশে থাকতে পারে না। আপনারা যদি খেয়াল করেন, একমাত্র ওই যে সর্বপ্রথমে শাহাবুদ্দিন সাহেব যখন ছিলেন প্রধান বিচারপতি, ওই যে এরশাদের পতনের পর, ওই ব্যক্তিটা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করে মারা গেছেন। আর বাকিগুলো কিন্তু সব ওই যে মঈনুল আহমদ, ফখরুদ্দিন, মুদ্দিন সব কিন্তু বাংলাদেশ থেকে তাদেরকে ভাগতে হয়েছে। তো আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্যেও ওই ধরনের কোনো কিছু আছে। আর সে অলরেডি মনে হয় বুঝে গেছে যে বাইরের দেশে তার আর ওই সেই আগের কদর টদর নাই। অতএব যতদিন থাকা যায় ক্ষমতায় সেই চেষ্টাই করছে যাতে এখানে থাকতে থাকতে তার মৃত্যু ঘটে। কারণ তার তো বয়স সেরকম, তাই না? অলরেডি 86 বছর বয়স, আর কয় বছরই বা বাঁচবে। তো এটাই, এবং আমরা আশা করি সেটাই হোক। বেচারা ফাও আবার এই বুড়াকালে কোথায় বেঘরে প্রাণ হারাবে বা কোথায় যাবে, আশ্রয় দিবে না, অসম্মানজনক জীবনযাপন হবে, এটা আমরা মেনে নিতে পারবো না মানসিকভাবে। তো থাক না ক্ষমতায় যতদিন পারে। বাংলাদেশে যারাই ক্ষমতা যায় তারাই তো স্বৈরাচারী হয়ে যায়, তারাই তো চিরকাল ক্ষমতায় থাকে। শেখ হাসিনাও তো 3 টার্ম বিনা ভোটে প্রধানমন্ত্রী ছিল, তাই না? তো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের অসুবিধা কী?
আন্দোলন করে অভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনার পতনের পরই তো সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। তো তাহলে এর অসুবিধা কী? শেখ হাসিনা যদি বিনা ভোটে যদি 10-15 বছর, মিনিমাম 10 বছর তো ক্ষমতায় ছিল, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত 5 বছর তো ক্ষমতায় থাকার দাবিদার। এটা তো হতেই পারে, আমি তো অন্যায় কিছু দেখি না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।